আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের শোনাবো ঈশিতা রহমান সানজিদার লেখা পরিযান উপন্যাসের পর্ব 4। নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এটুকুতেই হাঁপিয়ে গেছে। তার পাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন। আমার তো বাবা বমি আসছে, ইচ্ছা করছে এখনই ঢাকা ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দেব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসলো সম্পান। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি একখানে খাড়ানোর সময় আছে? নাও নিয়াই পইরা থাহি, মেলা কাম আমার, পুরা পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত চুনোপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলো যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিক মতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছ? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্ত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তেই সম্পানের চেহারা আধার নেমে এলো। হাসি মুখখানি সে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছু জানি না, আমারে এইসব জিগাবেন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইমর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরী সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাইরে থেকে বাইর হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু এই গায়ের কোনো বেটা মাইনছেও পরীরে দেহে নাই। আমি দেখবো কেমনে? কারো কাছে শূন্য নি পরী কেমন দেখতে?
বিন্দু কইছিল পরি নাকি মেলা সুন্দর, এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এতটুকুই? এতটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরি খেয়েই যাচ্ছে। সামনেই চলছে হারিকেন। হলুদ আলোয় পরির চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না, বিধায় মালাকে কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজার দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি। তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না। ওনা ঠিক কর তাড়াতাড়ি। মায়ের করা চাহনিতে পরি ওনা তুলে গলায় ঝুলায়। তারপর গপাগপ খেতে খেতে বললে, আমার ঘর খালি হইছে নাকি? হারা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই। এখন খা জন্মের মতো, পেট না ভরলে আমারে খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসলো। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়ার নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তি মতো বসে খেতে না পারলে পেট ভরে না পরির। নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই। এসেই যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমীদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার ওপর। সুন্দরীর দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবেরই ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরী জন্ম দিয়েছে। ছেলেদের বদ নজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছে আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব। সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরীর মনে
আগুন জ্বলে সবসময়। শুধু পরি কেন, এজন্য সোনালি আর রূপালিও পাপাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আসে চারদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এই জন্য ঘুম আসছে না মালার। পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমন ভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথায় আছো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বর রে সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করব কেমনে, বেড়ারে মায়েরা ভর্তা বানাইয়া দিছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে পরিয়াপা, এতক্ষণে বেড়ারে বাইন্দা ফালাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটা হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ, আর আপনি অহন আইলেন? যাগ্গে, কাইল ওর বিচার কইরেন। আইজ রাত ভর এইখানে বৃষ্টিতে ভিজুক।